আমরা বলেছিলাম শেষ তক লড়ব। নেতাজির নামের রাস্তা কখনোই পরিবর্তন করা চলবে না। ওরা সরকারি স্কুলে শ্যামাপ্রসাদ শেখাবে, আমরা বিকল্প পাঠশালা গড়ে তুলব গোটা পশ্চিমবাংলায়। তোমার বন্ধুদের স্বপ্ন, তোমার স্বপ্ন বাঁচানোর জন্য আমরা লড়ছি। আন্দোলনকারীদের এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে যে সরকার পাল্টে দিলেই শিক্ষার উপরে এই আক্রমণ পাল্টে যাবে না। এআইডিএসও বৃত্তিমুখী শিক্ষার বিরোধিতা করে না, যে শিক্ষার বৃত্তিমুখী করণের বিরোধিতা। এবার কিন্তু রাজনীতি হচ্ছে দুটো, একটা হচ্ছে মালিকের রাজনীতি, আরেকটা হচ্ছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বাঁচার রাজনীতি। ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও তাই। যন্তর মন্তরের উত্তাল ছাত্র আন্দোলন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনের জয়। ছাত্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের প্রান্তে প্রত্যন্তে। মণিপুর থেকে কেরালা ছাত্রছাত্রীরা পথে নেমেছে সর্বত্র। ঝাড়খণ্ডে লড়াই চলছে, কলকাতাও পথে নেমেছে বারে বারে। আর এই প্রেক্ষিতেই ফিরে আসছে 1 সেপ্টেম্বর, ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আহ্বান করেছে কলকাতা চলো কর্মসূচির। আপনারা দেখছেন এআইডিএসও ওয়েস্ট বেঙ্গল। আজ আমাদের সাথে আছেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ দা, তোমাকে স্বাগত। বিশ্বজিৎ দা, আবারও 1 সেপ্টেম্বর আসতে চলেছে। ছাত্র শহীদ দিবসে এআইডিএসওর ডাকে কলকাতা চলো কর্মসূচি। দেশ এবং বাংলার ছাত্র সমাজ রাজপথে। ঠিক এই পরিস্থিতিতে কিভাবে দেখছো এই সময়টাকে, বা এবারের মিছিলের মূল ইস্যু কী কী? দেখো, 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস মানে একটা সংগ্রামী চেতনা। 1959 সালের 31 আগস্ট বুভুক্ষু মানুষ খাদ্যের দাবিতে কলকাতায় মিছিল করেছিল। সেই মিছিলের উপরে কংগ্রেস সরকারের পুলিশ নির্মমভাবে অত্যাচার নামিয়ে আনে, গুলি চালায়। কলকাতার রাজপথ রক্তে ভিজে যায়, অসংখ্য মানুষ মারা যায়, সেই মৃতদেহ গায়েব করে দেওয়া হয়। হাসপাতালগুলোতে মানুষের আর্তনাদ কলকাতার মেডিকেল কলেজগুলোতে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে। এই ঘটনার পরের দিন 1 সেপ্টেম্বর গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে। কলকাতার কলেজ স্ট্রিট থেকে হাজার হাজার প্রতিবাদী ছাত্রদের মিছিল কলকাতার রাজপথ দখল করে, এবং সেই মিছিলেও কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায়, আবারও রাজপথ রক্তে ভিজে যায়। এই যে 1 সেপ্টেম্বরের যে চেতনা সেদিন পশ্চিমবাংলার ছাত্র সমাজ প্রস্ফুটিত করেছিল, যে যখন সমগ্র পশ্চিমবঙ্গের জনসাধারণের উপরে, নিরন্ন মানুষের উপরে যখন অত্যাচার নেমে আসছে, তখন একটা ছাত্র ক্যাম্পাসে বই খাতা নিয়ে থাকতে পারে না, সময়ের ডাকে তাকে সাড়া দিতে হয়, ক্যাম্পাস থেকে তাকে রাজপথে নামতে হয়। এই চেতনাটাই আমরা আজকে এআইডিএসও পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে তুলে ধরতে চাই। যেমন দেখো, বর্তমান যে পরিস্থিতি, ছাত্র আন্দোলনে গোটা দেশ উত্তাল, গোটা দেশের ছাত্র সমাজ রাজপথে নেমেছে, এবং এই আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, এবং এই আন্দোলন সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনের সঙ্গে সংযোগ রেখেই, এই আন্দোলনের সঙ্গে একটা গভীর সূত্র ধরেই, তার ধারাবাহিকতাতেই এবারে ছাত্র শহীদ দিবসের 1 সেপ্টেম্বর কলকাতা চলো। এই কলকাতা চলো কর্মসূচির গুরুত্বপূর্ণ দাবি কি? এনটিএ বাতিল করতে হবে। যে এনটিএ একটা সম্পূর্ণ বেসরকারি সংস্থা এবং সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি ব্যর্থ সংস্থা। এনটিএর যে 39টা পদ, এই 39টা পদের মধ্যে 15টি পদ এখনও ফাঁকা পড়ে আছে, বাকি 24টি পদে কোনো স্থায়ী, কোনো পার্মানেন্ট কেউ নেই। ফলে এরকম একটা সংস্থাকে দিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিলিমিনি খেলা চলছে। আমরা দাবি করেছি এনটিএ বাতিল করতে হবে। আমরা দাবি করেছি যে শিক্ষা দুর্নীতি, শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, এবং গোটা দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে নীল নকশা জাতীয় শিক্ষানীতি, যে জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। তাহলে এই পরিমণ্ডলে এই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু এবারের 1 সেপ্টেম্বরের মিছিল কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। দেখো, এই সময়টা কিন্তু একদিকে যেমন খুব সংকটগ্রস্ত, অন্যদিকে তেমন কিন্তু খুব সম্ভাবনাময়। পশ্চিমবাংলায় 4 মাস বিজেপি সরকার ক্ষমতায় এসছে। সেই বিজেপি সরকার গোটা দেশে 12 বছর ক্ষমতায়। 12 বছরের বিজেপি সরকারের ফ্যাসিবাদী শাসনে গোটা জনজীবন বিপর্যস্ত, সমস্ত ক্ষেত্রে আক্রমণ নামিয়ে এনেছে। আর পশ্চিমবাংলায় 4 মাসের ডবল ইঞ্জিন সরকার। এই ডবল ইঞ্জিন সরকার 4 মাসের মধ্যেই এসআইআরের নাম করে লক্ষ লক্ষ মানুষকে ভিটেমাটি, তার নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। হকার এবং রেল বস্তিবাসীদের উপর দিয়ে ডবল ইঞ্জিন সরকার বুলডোজার চালিয়েছে।
শিক্ষাকে সামগ্রিকভাবে ধ্বংস করার জন্য জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে চালু করছে, যাতে আন্দোলন গড়ে উঠতে না পারে গণ আন্দোলনের কর্মীদের দমন করার জন্য গুন্ডা আইন চালু করছে। এটা হচ্ছে সংকটের দিক। আর সম্ভাবনা, গোটা দেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক তারা আজকে আন্দোলনের রাস্তায়। 24 তারিখের কলকাতার যে মিছিল, বাঁধভাঙা বন্যার জলের মতন গোটা কলকাতা শহরকে ছাত্র মিছিলে প্লাবিত করেছে। এই যে তরুণ সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের যে আন্দোলনে, প্রতিবাদে, লড়াইয়ে যে অংশগ্রহণ, এটাই হচ্ছে একটা সম্ভাবনার দিক। এই প্রেক্ষাপটেই আবার আগামী 1 সেপ্টেম্বর তরুণ প্রজন্মের যে জনস্রোত, সেই জনস্রোতে প্লাবিত হবে কলকাতা। সাম্প্রতিক সময়ে যদি আসি, তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা তথা দেশ যে ধরনের আন্দোলন দেখতে অভ্যস্ত, তার থেকে যেন একটু ভিন্ন রকম, একটু আলাদা। আমরা জেন আলফা তাদের আন্দোলন দেখছি, তাদের প্রতিবাদের ধরন, প্রতিবাদের রূপ, ভাষা, পুলিশের সামনে দাঁড়িয়ে তাদের ব্যারিকেড ফাইট করা, বলিষ্ঠ অথচ তির্যক ভাব, এটা কতটা কার্যকর এই আন্দোলনের রূপ? দেখো, গোটা দেশে তরুণ প্রজন্মের যে আন্দোলন, এই তরুণ প্রজন্মের আন্দোলনটাকে আমরা কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন হিসাবে দেখছি না। যদি স্বাধীনতা আন্দোলনের দিনগুলোতে তুমি ফিরে যাও, তাহলে সেখানে দেখবে যে একদল তরুণ প্রজন্ম, তরুণ ছাত্র যুবকরাই কিন্তু স্বাধীনতা, এই আন্দোলনে, স্বাধীনতার লড়াইয়ে প্রাণ দিয়ে এই স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। ক্ষুদিরাম বসু যখন আত্মোৎসর্গ করছেন, তার বয়স ছিল 18 বছর। কর্তার সিং সারভা, তিনি 15 বছর বয়সে গদর পার্টিতে যুক্ত হয়েছিলেন। তারপরে 19 বছর বয়সে তার ফাঁসি হচ্ছে। ভগৎ সিং যখন ক্লাস 7-এর ছাত্র, তখন তিনি অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সুভাষ বোস যখন ক্ষুদিরামের শহীদ দিবস পালন করছেন স্কুলে বন্ধুদের নিয়ে, তখন ক্লাস 7-8-এর ছাত্র। এরকম গোটা স্বাধীনতা আন্দোলনে অসংখ্য উদাহরণ আছে। বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রীতিলতা ওয়েদ্দেদার, বীণা দাস থেকে শুরু করে অসংখ্য এই তরুণ সম্প্রদায়ের, তরুণ ছাত্র যুবকদের আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে গোটা দেশে তরুণ প্রজন্মের আন্দোলনে অংশগ্রহণ, সেটা কিন্তু অনেকটাই গণচরিত্র পেয়েছে, কিন্তু বিচ্ছিন্ন নয়। দ্বিতীয়ত হচ্ছে, এখনকার আন্দোলনকারীদের মধ্যে যে তির্যক ভাষা, তাদের মধ্যে যে একটা উদ্দীপনা, বা তাদের ভাষা যে শাসক বুঝতেও পারছে না, এটাও তুমি কিন্তু স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় দেখতে পাবে। দেখো, যখন ক্ষুদিরামের বিচার হচ্ছে, যখন বিচারক ক্ষুদিরামকে জিজ্ঞেস করছে তোমার শেষ ইচ্ছে কী, তো ক্ষুদিরাম সেই বিচার কক্ষে দাঁড়িয়ে বলেছিল যে আমাকে যদি একটু সুযোগ দাও, তাহলে আমি ছাত্র যুবকদেরকে বোমা তৈরির কৌশলটা শিখিয়ে দিয়ে যাব। এই ভাষা কিন্তু শাসক সেদিন বুঝতে পারেন। দেখো, যখন ভগৎ সিং ফাঁসির মঞ্চে যাচ্ছেন, তখন তিনি দাঁড়িয়ে থাকা ব্রিটিশ অফিসারদের বলেছিলেন তোমরা খুব ভাগ্যবান, তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে ভারতবর্ষের বিপ্লবীরা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে। এবং এরকম বহু বিষয় দেখতে পাবে। যেমন রামপ্রসাদ বিসমিলকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার জীবনের শেষ ইচ্ছে কী, বললো আমাকে নিয়ে চলো মুজফ্ফরপুরে। ক্ষুদিরামের ফাঁসি যে দড়িতে হয়েছিল, সেই দড়ি গলায় পড়ে আমি মৃত্যুবরণ করব। যখন ক্ষুদিরামের ঠিক মৃত্যুর পরেই কানাইলাল দত্ত ওই কি বলে নরেন গোসাই, বিশ্বাসঘাতক নরেন গোসাইকে যখন জেলের মধ্যেই গুলি করে হত্যা করলো, বিচারক জিজ্ঞেস করলো তুমি জেলের ভিতরে পিস্তল কোথা থেকে পেলে? বলেছিল ক্ষুদিরামের আত্মা আমাকে পিস্তল দিয়ে গেছে। ফলে বিপ্লবীদের সেই সময় তরুণ প্রজন্মের ভাষাও সেই সময় শাসক বুঝতে পারেনি। ফলে আজকেও এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের ভাষাও শাসক বুঝতে পারছে না। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই একটা খুবই সম্ভাবনা, যে শাসক বারবার চেয়েছে আন্দোলনের কণ্ঠ রোধ করতে, আন্দোলনের মানসিকতাকে কেড়ে নিতে, যে ন্যারেটিভ তৈরি করেছে যে ছাত্র যুবকদের খানিকটা রাজনীতি বিমুখ করে দাও, প্রতিবাদ হীনতার দিকে নিয়ে চলে যাও, সেখানে একটা বিরাট সম্ভাবনা। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দেখো যে আমাদের দেশে কিন্তু আন্দোলন স্বাধীনতার সময় হয়েছে, স্বাধীনতার পরেও প্রচুর আন্দোলন হয়েছে এবং আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছে। দেখো, স্বাধীনতার আন্দোলনে যে দেশের এত মানুষ প্রাণ দিয়েছে, দেশের আমাদের গরিব মধ্যবিত্ত বাড়ির সন্তানরাই প্রাণ দিয়েছে, কিন্তু স্বাধীনতার ফল ভোগ করছে দেশের মালিকরা। মানুষ স্বাধীনতা চেয়েছে, কিন্তু স্বাধীনতা কোন পথে আসবে, কার পথটা ঠিক, গান্ধীজির পথটা ঠিক না সুভাষচন্দ্রের পথটা ঠিক, মানুষ বিচার করে দেখেনি। এই বিচার না করে দেখার ফলে কিন্তু দেখা গেল বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা মানুষ পেল, সে স্বাধীনতা রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হলেও, ক্ষুদিরামরা, ভগৎ সিংরা, সুভাষচন্দ্ররা যে স্বাধীনতা চেয়েছিল, শ্রমিক কৃষকের গণমুক্তি, সে গণমুক্তি আসেনি। ফলে স্বাধীনতা আন্দোলনেও কিন্তু আন্দোলনের রাজনৈতিক লাইন, আন্দোলনের নেতৃত্বটা ঠিক করা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ভারতবর্ষের স্বাধীনতার পরও আমরা দেখছি, এই বর্তমান আন্দোলন যদি তুমি দেখো, এই আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এসে বসেছে
আরএসএসের একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি দেশের শিক্ষামন্ত্রী। এনটিএকে এখনও বাতিল করেনি, যে এনটিএ একটা সম্পূর্ণভাবে একটা পুরোপুরি কি বলবো যে ব্যর্থ একটা সংস্থা, সেই এনটিএকে বাতিল করেনি। উপরন্তু দেখো যে যে সংকটের জন্য আজকে গোটা দেশের শিক্ষা ব্যবস্থার এই পরিণতি, সেই শিক্ষা মানে তার জন্য দায়ী যে জাতীয় শিক্ষানীতি 2020, সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু এখনও বাতিল হয়নি। তাহলে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করা, আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, এবং শিক্ষানীতি যে চালু করলো কেন্দ্রের বিজেপি সরকার যাদের স্বার্থে, তাহলে সেটাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আন্দোলন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পূর্বতন সরকারের আমলে শিক্ষানীতিগুলো কি ভালো ছিল? আমরা বলবো একদমই না। ভারতবর্ষে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে কংগ্রেস। 1986 সালে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে রাজীব গান্ধীর সময়, সেই সময় কংগ্রেস সরকার বলেছিল যে এডুকেশন ইজ অ্যান ইউনিক ইনভেস্টমেন্ট, শিক্ষা হচ্ছে একটা বিনিয়োগের জায়গা। ফলে দীর্ঘদিন কংগ্রেস শিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষার উপর ভয়ানক আক্রমণ নামিয়ে এনেছে। বিজেপি আজকে সেই বৃত্তটাকে পূর্ণ করেছে, সমস্ত দিক থেকে আক্রমণ নামিয়ে এনেছে। ফলে আমি এখানে যে কথাটা বলতে চাইছি, যে আন্দোলনকারীদের এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে যে সরকার পাল্টে দিলেই, শাসক পাল্টে দিলেই শিক্ষার উপরে এই আক্রমণ পাল্টে যাবে না। এখানেই কিন্তু শ্রেণী রাজনীতির প্রশ্ন। আমাদের সংগঠন এআইডিএসও যার চিন্তার ভিত্তিতে গড়ে উঠেছে, শিবদাস ঘোষ, স্বাধীনতা আন্দোলনের একজন আপসীন ধারার বিপ্লবী, একজন মহান চিন্তানায়ক, তিনি বলেছিলেন যে ক্ষমতায় থাকা শাসক শ্রেণী, সেই কিন্তু গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আজকে শাসকের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়া, শাসকের হাতে যে আজকে শিক্ষা ব্যবস্থা কুক্ষিগত হয়ে আছে, তার হাত থেকে শিক্ষাকে ছিনিয়ে নিতে না পারলে আজকে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংকটটাকে রুখে দেওয়া যাবে না। তাহলে আন্দোলন পরিচালিত হওয়ার অভিমুখটা কী হবে? আন্দোলন পরিচালনার অভিমুখটা হবে যে আজকে শ্রেণীর স্বার্থ রক্ষাকারী যে দল, কংগ্রেস, বিজেপি, অন্যান্যরা, তাদের পেছনে যে মালিক শ্রেণী ভারতবর্ষের ক্ষমতায়, সেই মালিক শ্রেণীর হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে ছিনিয়ে নেওয়া, তার জন্য সিস্টেমটাকে পাল্টানো। এই মানে অভিমুখ, এই রাজনৈতিক দিশা যদি আজকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো যদি ছাত্র সমাজের কাছে নিয়ে যেতে না পারে, যদি দিশা দেখাতে না পারে, তাহলে এই যে একটা প্রবল উদ্দীপনা, আন্দোলনের যে জোয়ার, এই আন্দোলনের জোয়ার কিন্তু থেমে যাবে। ফলে এখানে বামপন্থীদের দায়িত্ব বিরাট, এবং এআইডিএসও সর্বশক্তি দিয়ে এই গোটা দেশের যে আন্দোলন, এই আন্দোলনের রাজনৈতিক চেতনা, এই আন্দোলনের রাজনৈতিক সংস্কৃতি জন্ম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই ধারাবাহিকতাতেই 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী বলেছিলেন যে এটা বিজেপি সরকার, এখানে কোনো পদত্যাগ চলবে না। আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তিনি নীরব থেকেই তার বৈতরণী পার করে যাচ্ছেন। এই আন্দোলনের শুরুর দিন থেকেও আমরা দেখেছি তিনি নীরবই থেকেছেন। অথচ ছাত্র জনতার এই যে বিপুল আন্দোলন, তার ফলে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন এবং নতুন শিক্ষামন্ত্রী এলেন। এটাকে কি আন্দোলনের জয় বলবে? আমরা বলবো এটা একটা আন্দোলনের ঐতিহাসিক জয়। একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তার শিক্ষামন্ত্রী আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হলো। গোটা দেশে বর্তমান পরিস্থিতিতে এই আন্দোলনের জয় আমরা মনে করি শুধুমাত্র ছাত্র যুব আন্দোলন নয়, গোটা দেশে বিচ্ছিন্নভাবে যে আন্দোলনগুলো গড়ে উঠছে, সেই আন্দোলনগুলোর কাছে একটা বিরাট প্রেরণা, বিরাট অনুপ্রেরণা। ফলে আমরা এই জয়টাকে ঐতিহাসিক জয় বলবো, এবং এই ছাত্র আন্দোলনের এই জয়কে বুকে নিয়ে, এই জয়কে মর্যাদা দিয়ে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি গোটা দেশের সামনে উন্মোচিত হয়ে গেছে। যেটা বারবার আজকে শাসকের চিন্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, আন্দোলন করে কিছু হয় না, আন্দোলন করে জনসাধারণের অসুবিধে হয়, আন্দোলনের প্রতিবাদে রাস্তা থেকে সরে এসো। এই আন্দোলন আবার প্রমাণ করে দিল, যদি দৃঢ় প্রতিজ্ঞ ছাত্র যুবরা যদি আন্দোলন গড়ে তোলে, ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলে, শাসকের সমস্ত কিছু বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলন গড়ে তোলে, তাহলে কিন্তু জয় ছিনিয়ে আনা সম্ভব। এই প্রেরণা আগামী দিনের আন্দোলনকে আমাদের পথ দেখাবে। পরের প্রশ্নে আসি। সরকারি শিক্ষা বাঁচানোর কথা এআইডিএসও বারবার বলে আসছে। আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা না করলে সরকারি প্রকল্পের সুযোগ পাওয়া যাবে না। শুভেচ্ছা জানাবে? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতাম যদি পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া 8,207টা স্কুলের তালা সরকার খুলে দিত।
মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাতাম যদি পশ্চিমবাংলায় বর্তমানে সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে শূন্য পদ প্রায় 2.5 থেকে 3 লক্ষ, এই শূন্য পদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ হয়ে যেত। আমরা শুভেচ্ছা জানাতাম যদি পশ্চিমবাংলায় পূর্বতন সরকারের আমলে যে বিশ্ববিদ্যালয়গুলো চালু হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোহীনতায় ভুগছে, অধ্যাপক নেই, উপাচার্য নেই, সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো মানের উন্নয়নের জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করত। যদি সরকার আজকে লক্ষ লক্ষ ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার জন্য যদি পরিকল্পনা গ্রহণ করত, তাহলে আমরা শুভেচ্ছা জানাতাম। কিন্তু আমরা দেখছি যে গোটা দেশে যে জাতীয় শিক্ষানীতি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, যে জাতীয় শিক্ষানীতির ফলে সারা দেশে 10 বছরে প্রায় 1 লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জাতীয় শিক্ষানীতিকে পশ্চিমবাংলায় পুরোপুরিভাবে চালু করার জন্য মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন। তাহলে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষা পণ্য নয়, আর অন্যদিকে জাতীয় শিক্ষানীতি চালু করছেন। 51টা ITI কলেজকে বেসরকারি মালিকের হাতে তুলে দিলেন, ঝাড়গ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় করার ছাড়পত্র দিয়ে দিলেন। তাহলে শিক্ষার বেসরকারীকরণকে ত্বরান্বিত করছে। এটা সম্পূর্ণ দ্বিচারিতা। আর একটা বিষয় ভেবে দেখো যে আজকে একটা অভিভাবক বেসরকারি স্কুলে যেতে বাধ্য হয় কেন আজকে পশ্চিমবাংলায় বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে, বেসরকারি স্কুলগুলোতে লাগাম ছাড়া ফি, মাঝে মধ্যেই প্রতিবাদ আন্দোলনে অভিভাবকরা ফেটে পড়ছে। কেন যাচ্ছে বেসরকারি স্কুলে? কারণ সরকারি স্কুলগুলো আজকে ধ্বংস হচ্ছে। সরকারি স্কুলগুলোতে শিক্ষক নেই, সরকারি স্কুলগুলোতে পাসফেল নেই, সরকারি স্কুলে পরিকাঠামো নেই, যে কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, নির্বাচনকে অজুহাতে, অতিবৃষ্টিতে অজুহাত করে সরকারি স্কুলের শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে লাগানো হয়, ভালো করে ক্লাস হয় না। ফলে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত এমনকি গরিব অভিভাবকরাও তার সন্তানের শিক্ষা বাঁচানোর জন্য বেসরকারি স্কুলে যেতে বাধ্য হচ্ছে। তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে বেসরকারি স্কুলে সরকারি ভর্তি করলে সরকারি প্রকল্প পাবে না, এই ন্যারেটিভটা তৈরি না করে সরকারি স্কুলগুলোকে হাল ফেরানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করুন। তাহলেই কিন্তু জনসাধারণ সরকারি স্কুলের দিকে আসবে এবং বেসরকারি স্কুল থেকে মুখ ফেরাবে। কিন্তু বেসরকারি স্কুলে পাঠানোর সমস্ত রকম পরিকল্পনা তৈরি করে আর শিক্ষা পণ্য নয়, আর শিক্ষা মানে যারা বেসরকারি স্কুলে পড়বে তারা সরকারি প্রকল্প পাবে না, এটা একটা সম্পূর্ণ দ্বিচারিতা। ফলে এখানে শুভেচ্ছা জানাতে পারলাম না। বর্তমান বিষয়ে আমরা কথা বলছি, আমরা আবার পরে আসব এই প্রসঙ্গে। কিন্তু আমরা যদি 2 বছর আগে ফিরে যাই, আমরা দেখতে পাবো ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসকে কেন্দ্র করেই 2024 সালে সেপ্টেম্বর মাসে AIDSOর পক্ষ থেকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেখানে মূল দাবি ছিল অভয়া ন্যায় বিচার। এখন 2026, 2 বছর কেটে গেছে। অনেকে বলছেন এই দাবিটাকে কেন্দ্র করেই নাকি বাংলার সরকার পরিবর্তন হয়ে গেল, অথচ সরকার ক্ষমতায় আসা প্রায় 3 মাস অতিক্রান্ত, কিছু সাসপেনশন ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। অথচ আমরা মুখ্যমন্ত্রীকে শুনতে পাচ্ছি অভয়া ভুলিনি বলে চিৎকার করছেন। এত লড়াই, লালবাজার অভিযান, স্বাস্থ্য ভবন ঘেরাও, কি মনে হচ্ছে ন্যায় বিচার কি পাওয়া যাবে না? 2 বছর আগের যে আন্দোলন গোটা পশ্চিমবাংলাকে আন্দোলিত করেছিল, সেই সময় আমরা AIDSOর পক্ষ থেকে স্পষ্ট করে বলেছিলাম যে অভয়ার উপরে যে নৃশংস অত্যাচার হয়েছে, এই ঘটনার বিচার না হওয়ার পিছনে যেটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ সেটা হচ্ছে যে একটা বিরাট বড় দুর্নীতির চক্র এর সঙ্গে যুক্ত হয়ে আছে। এই দুর্নীতির চক্রটাকে আজকে আড়াল করার জন্যই ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। এবং আমরা এটাও দেখেছি যে যখন ন্যায় বিচারের দাবিতে গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা দেশের মানুষ রাজপথে লড়াই করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে, সেই আন্দোলনটাকে তখন থামিয়ে দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টে নিয়ে চলে যাওয়া হলো, যে বিচার হাইকোর্টে পাওয়া যাবে, কোর্টে পাওয়া যাবে, মানুষকে আন্দোলন বিমুখ করে দেওয়ার জন্য। এবং দেখো যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI, এই CBI এই আন্দোলনে তদন্তভার গ্রহণ করলো, কিন্তু 2 বছরে কোনো দিশা দেখাতে পারলো না। এই CBI বলেছিল যে তার যে তদন্ত রিপোর্ট, সেখানে সে স্পষ্ট বলেছিল যে এই ঘটনার সঙ্গে একজন নয় একাধিক ব্যক্তি যুক্ত এবং এভিডেন্স টেম্পার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি। তাহলে এটা থেকে খুব স্পষ্ট যে তৃণমূল সরকারের চূড়ান্ত স্বাস্থ্য দুর্নীতি, সেটার জন্যই অভয়াকে প্রাণ দিতে হলো, অভয়ার উপর নৃশংস অত্যাচার করা হলো।
কিন্তু এই দুর্নীতিটাকে আড়াল করার জন্য আজকে কেন্দ্রের বিজেপি সরকার, তার সিবিআই, এমনকি বিচার ব্যবস্থা, এটাও কিন্তু এই দুর্নীতিটাকে আড়াল করার চেষ্টা করছে। দেখো, বিচার আগামী দিনে নিশ্চয়ই পাবো। পশ্চিমবাংলার মানুষ, সারা দেশের মানুষ এখনও রাজপথ ছাড়েনি, এখনও আন্দোলনের রাস্তায় আছে। আন্দোলনের রাস্তায় আছে বলেই কিন্তু আজকে সিবিআইকে, বিচার বিভাগকে, প্রশাসনকে ভাবতে হচ্ছে। কিন্তু এই আন্দোলন একটা বিষয় খুব স্পষ্টভাবে জনসাধারণের কাছে এনে দিয়েছে, সেটা হচ্ছে যে আন্দোলন করতেই হবে, আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। দেশের বিচার ব্যবস্থার উপরেও কিন্তু মানুষের আস্থা চলে যাচ্ছে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার সিবিআইয়ের উপরও কিন্তু মানুষের আস্থা চলে যাচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থার যে একটা নক্কারজনক চিত্র, তাদের যে ভূমিকা, এটা কিন্তু এই অভয়ার আন্দোলন দেখিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সেই সময়ই বলেছিলাম, যারা এইটাকে ভিত্তি করে, এটাকে ইস্যু করে ক্ষমতা দখল করতে চেয়েছিল, আমরা বলেছিলাম যে যে বিজেপি উন্নাও ঘটনার সময় তাদের বিধায়ক কুলদীপ সেঙ্গারকে ধর্ষণ কাণ্ডে যে মূল অভিযুক্ত ছিল, তাকে জেল থেকে বের করে মালা পরিয়ে মিছিল করেছিল। গোটা দেশে একটার পর একটা ঘটনা ঘটছে, উন্নাও, হাতরাস থেকে শুরু করে একটার পর একটা ঘটনা, কোনোটার বিচার দিতে পারে। আমাদের মনে আছে যে প্রাক্তন সাংসদ বিজেপির ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে কিভাবে কুস্তিগিররা যৌন হেনস্থার অভিযোগ তুলেছে। কিছুদিন আগে দেখলাম বিজেপি তাকে মালা পরিয়ে বরণ করছে। তাহলে যে বিজেপি গোটা দেশে নারী নির্যাতনের কোনো বিচার দিতে পারেনি, এবং যারা অপরাধী, যারা অভিযুক্ত, যারা ধর্ষক, তাদেরকে মালা পরিয়ে মিছিল করছে, সেই বিজেপি পশ্চিমবাংলায় অভয়ার ন্যায় বিচার দেবে? যদিও দেয়, জেনে রাখবেন সেটা কিন্তু আন্দোলনের চাপে, লড়াইয়ের চাপে। এবং এটাও জেনে রাখুন যে আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার 4 মাসের মধ্যে, আমি যদি খুব ভুল না করি, প্রায় 40 থেকে 50টা নারী নির্যাতনের ঘটনা ঘটে গেছে। এখনও একটা বিচার হয়েছে। মুখ্যমন্ত্রীকে তো বলতে হবে যে বারুইপুর ভুলিনি, পার্ক স্ট্রিট ভুলিনি, কামদুনি ভুলিনি। দেশের মানুষ তো বিচার চায়। ফলে আমরা মনে করি, যেভাবে এখনও মানুষ রাস্তায় আছে, প্রতিবাদের রাস্তায় আছে, লড়াইয়ের রাস্তায় আছে, যেভাবে আজকে একটা অপরাধীদেরকে আড়াল করার জন্য, একটা দুর্নীতি চক্রকে আড়াল করার জন্য যেভাবে রাষ্ট্র, শ্রেণীর স্বার্থরক্ষাকারী দলগুলো যেভাবে এই চরিত্রটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। ফলে মানুষের কাছে সত্যটা ক্রমশ উন্মোচিত হচ্ছে। ফলে আমি আশাবাদী, আমরা আশাবাদী যে রাজপথের আন্দোলন, লড়াই, এটাই অভয়ার বিচার ছিনিয়ে আনতে পারে। আমরা আশাবাদী। 2 বছর আগে অভয়া আন্দোলন, আমরা ঠিক তার কিছুদিন পরে দেখলাম যে 26,000 শিক্ষক, যোগ্য শিক্ষক, তাদের চাকরি বাতিল হলো। আমরা প্রথম দিন থেকেই দেখেছি এআইডিএসও সেই আন্দোলনের পাশে থেকেছে। তখনকার বিরোধী দলনেতা, বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনিও তখন তাদের কাছে ছুটে গিয়েছিলেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন ক্ষমতায় আসার পরে আমরা দেখছি তিনি সম্পূর্ণ চুপ। আমরা তখন দেখেছি তৎকালীন সরকার এই যোগ্য শিক্ষকদের আন্দোলন, তার উপর পুলিশি আক্রমণ নামিয়ে এনেছে ব্যাপকভাবে, নির্মমভাবে। কিছুদিন আগে আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। এই অবস্থায় কি মনে হয়, এই যে 26,000-এর মধ্যে যারা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের চাকরি কি ফেরত পাওয়া সম্ভব? দেখো, 26,000-এর চাকরি যখন বাতিল হয়, তখন এআইডিএসওর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই 26,000 চাকরি বাতিলের জন্য যেটা মূল দায়ী, সেটা পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের চূড়ান্ত দুর্নীতি। এবং এই দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্যই 26,000-এর মধ্যে যারা যোগ্য শিক্ষক, তাদেরও চাকরি বাতিল হয়ে গেল। সে সময় সারা পশ্চিমবাংলায় আমরা আন্দোলন শুরু করেছিলাম। এখন যে প্রশ্নটা আসছে যে বিজেপি, যে দলটা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, সারা ভারতবর্ষে দিকে তাকালে দেখবো যে এমন কোনো বিষয় নেই যেখানে বিজেপি দুর্নীতি যুক্ত নেই। বিজেপি কখনো দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে? বিজেপি কখনোই দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই শিক্ষক আন্দোলন যখন একটা খুব চূড়ান্ত জায়গায়, শিক্ষকরা আন্দোলনের ময়দান ছেড়ে দিয়ে তারা কিন্তু কিছু প্রতিশ্রুতির দিকে ঝুঁকে পড়লেন, তারা বিচার ব্যবস্থার দিকে চলে গেলেন। আমরা সে সময় বলেছিলাম যে একটা শ্রেণীবিভক্ত সমাজে বিচার ব্যবস্থাকেও শ্রেণী নিয়ন্ত্রণ করে।
ফলে আপনারা রাজপথের আন্দোলনটাকে জারি রাখুন, রাজপথ আপনারা ছাড়বেন না, আমরা পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজ আপনাদের পাশে থাকব। কিন্তু শিক্ষক আন্দোলন তখন নানান ভাগে বিভক্ত হয়ে গেল, তারা আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা মনে করি যে ইতিমধ্যে খুব তৎপরতার সঙ্গে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো উচিত। এই 31শে আগস্ট তাদের চাকরির এই 31শে আগস্টের মধ্যে এই সম্পর্কে কোনো দিশা দেখাতে না পারলে তারা অত্যন্ত সংকটজনক অবস্থায় চলে যাবে। ইতিমধ্যে বেশ কিছুজন যোগ্য শিক্ষক তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কারণ খুবই কঠিন পরিস্থিতি এবং স্কুলগুলোতে এমনিতেই শিক্ষকের সংকট, তার উপরে এই যোগ্য শিক্ষকদেরকে না ফেরানোর ফলে সংকট আরও বাড়ছে। আমরা আমাদের সংগঠন এআইডিএসের পক্ষ থেকে যোগ্য শিক্ষকদের কাছে আবেদন জানাবো যে আপনারা রাস্তায় নামুন, রাস্তার আন্দোলনকে আপনারা আবার ত্বরান্বিত করুন। আমরা পশ্চিমবাংলার ছাত্র সমাজ এআইডিএসও আপনাদের এই আন্দোলনের পাশে থাকবে এবং এই রাস্তার আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু দাবি আদায় হতে পারে যদি যোগ্য শিক্ষকরা আবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে। ফলে আমরা এক্ষেত্রেও আশাবাদী যে এই আন্দোলন নিশ্চয়ই যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাবে। আমরা সেই আন্দোলনের পাশে আছি। আমরা তো দেখছি সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুলে এমনিতেই শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে শিক্ষক সংখ্যা কম, তারপরে 26,000 শিক্ষক তাদের চাকরি বাতিল হওয়া, এবং আমরা দেখছি যে সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসছে, ডিগ্রি কলেজগুলিতে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। এই অবস্থায় রাজ্য সরকার ঘোষণা করেছে যে পিএমসি প্রকল্প, হেরিটেজ কলেজ এবং ক্লাস্টার স্কুল তারা চালু করছে। এআইডিএস এটার বিরোধিতা করছে কেন? দেখো, প্রথমেই তোমাকে যে বিষয়টা বুঝতে হবে যে ছাত্র সংখ্যা কমছে কেন, স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন। একটা বিরাট অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে যাচ্ছে প্রতি বছর। মাধ্যমিক পরীক্ষার আগেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে রিসেন্ট একটা পরিসংখ্যান বেরিয়েছে, সংসদীয় কমিটির রিপোর্ট, যে উচ্চ মাধ্যমিকে পৌঁছানোর আগেই আমাদের দেশের 73% ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাহলে এই ড্রপ আউট সমস্যার সমাধান কিভাবে সম্ভব? এই ড্রপ আউট সমস্যার সমাধানের জন্য এআইডিএসও বলেছিল যে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল চালু করতে হবে। এই ড্রপ আউট সমস্যার জন্য মূল কারণ, একদিকে শিক্ষার খরচ বাড়ছে, অন্যদিকে মূল্যবৃদ্ধিতে জনজীবন জেরবার। চাষি ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকের কাজ নেই, ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা ভালো করে চলছে না। এই যে সামগ্রিক জীবনের যে সংকট, এই সংকটের ফলে কিন্তু গরিব পরিবারগুলো, মধ্যবর্তী পরিবারগুলো তারা কিন্তু শিক্ষার এই ব্যয়ভার বহন করতে পারছে না, অন্যদিকে শিক্ষার খরচ বাড়ছে। তাহলে সরকার যদি আজকে শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ না করে, যারা ড্রপ আউট হয়ে গেছে তাদেরকে যদি স্কুলে ফেরানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে কিন্তু এই যে একটা সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, ড্রপ আউট বাড়ছে, এই সমস্যাটার সমাধান সম্ভব না। তাহলে এই সত্যটাকে সরকার আড়াল করতে চাইছে। ড্রপ আউটের জন্য যে মূল কারণ অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সংকট, ড্রপ আউট সমস্যার সমাধান করতে গেলে চাষির ফসলের ন্যায্য দাম দিতে হবে, শ্রমিককে কাজ দিতে হবে, মূল্যবৃদ্ধি কমাতে হবে। এই বিষয়টাকে কিন্তু সরকার এড়িয়ে গিয়ে তারা আজকে যে প্রকল্পগুলো নিয়ে আসছে, সেই প্রকল্পগুলো কিন্তু আসলে জাতীয় শিক্ষানীতিকে রূপায়ণ করা। জাতীয় শিক্ষানীতিকে যদি তুমি খুব ভালোভাবে দেখো, দেখবে জাতীয় শিক্ষানীতি আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তাকে কর্পোরেটদের হাতে, দেশি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা। যদি আমরা পিএমসি প্রকল্প দেখি, যে বলা হচ্ছে ব্লকের একটি স্কুলকে সেখানে অনুদান দিয়ে সেখানে পরিকাঠামো মানের উন্নয়ন করে তাকে উন্নয়ন করা, তাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। তাহলে ব্লকের আর অন্যান্য স্কুলগুলোর চিত্র কী হবে? তাহলে পিএমসি প্রকল্পের মধ্য দিয়ে যদি ভারতবর্ষের বা পশ্চিমবাংলার কিছু বিশেষ স্কুলের উন্নয়ন করা হয়, তাহলে আমরা মনে করি যে সরকারি স্কুল বন্ধের চিত্র আরও করুণ হবে, আরও অসংখ্য স্কুল বন্ধ হবে। তাহলে উচিত কী ছিল? উচিত ছিল সমস্ত স্কুলগুলোর পরিকাঠামো মানের উন্নয়ন করা, বন্ধ স্কুলগুলোকে আবার কি করে চালু করা যায়, কি করে ছাত্রদের ফিরিয়ে আনা যায়, তার জন্য পরিকল্পনা গ্রহণ করা। কারণ দেশের জনসংখ্যা বাড়ছে, সরকারি স্কুলের সংখ্যা বাড়বে, সেখানে সরকারি স্কুলের সংখ্যা কমছে। তাহলে এই যে নীতিগুলো, তুমি পিএমসি প্রকল্প বলো বা হেরিটেজ কলেজ বলো, সমস্ত প্রকল্পগুলোর মধ্যে তুমি দেখতে পাবে যে আসলে কিন্তু সরকারের যেটা পলিসি, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু এমন স্লোগান দিচ্ছে, এমন কথা বলছে, যেটার মধ্য দিয়ে কিন্তু সরকারের এই পরিকল্পনাটাকে আজকে কিন্তু ধরা যাচ্ছে না। এখানে রামমোহন রায়ের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে।
রামমোহন বলেছিল যে সরকার আসলে গণশিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করে না, সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করে না, কিন্তু এমন ভান দেখায় জনসাধারণের কাছে যেন মনে হয় সরকার জনসাধারণের শিক্ষার জন্য খুবই আন্তরিক, খুবই তৎপর। তো আজকে তুমি কেন্দ্র রাজ্য সরকারের যে শিক্ষানীতি, সরকারের যে ভূমিকা, তাদের যে চটকদারি স্লোগান, সেগুলোর মধ্যে সেটাকে বুঝতে তুমি রামমোহনের কথাটি খুব ভালো করে বুঝতে পারবে যে কীভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস হচ্ছে, কীভাবে শিক্ষার বেসরকারিকরণ করা হচ্ছে, কীভাবে শিক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ধ্বংস করে অনলাইন শিক্ষার প্রবেশ ঘটিয়ে দেওয়া হচ্ছে। এবারও আছে বাজেটে যে কলেজগুলো একদিকে 4 ইয়ার ডিগ্রি কোর্স, জাতীয় শিক্ষানীতি কার্যকরী হওয়ার ফলে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, কলেজগুলো কার্যত কিছু ডিপার্টমেন্ট শূন্য হয়ে যাচ্ছে, বহু কলেজ পশ্চিমবাংলাতে বন্ধের মুখে। এরকম একটা অবস্থায় আমরা বলেছিলাম 4 ইয়ার ডিগ্রি কোর্স বাতিল করো, জাতীয় শিক্ষানীতি বাতিল করো, শিক্ষার ব্যয়ভার সরকার বহন করুক, বৃদ্ধি করা চলবে না, কলেজগুলোর পরিকাঠামো মানের উন্নয়ন কর। সেটা না করে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আনা হচ্ছে, যে বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে কলেজগুলোর একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে শিক্ষায় বেসরকারিকরণের একটা সিংহ দুয়ার উন্মোচিত হয়ে যাচ্ছে। ফলে সরকারের এই যে পরিকল্পনাগুলো কখনোই কোনোভাবেই ড্রপ আউট তো কমাবেই না, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। সেই জন্যই কিন্তু এআইডিএসও আজকে স্পষ্টভাবে বলেছে যে আমাদের স্লোগান সেভ পাবলিক এডুকেশন, রেজিস্ট এনইপি 2020, জাতীয় শিক্ষানীতি বাতিল করো, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করো। জনগণের ট্যাক্সের টাকায় যে সরকারি শিক্ষা ব্যবস্থা, তাকে ব্যবসা করার জন্য কর্পোরেটদের হাতে, দেশি বিদেশি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া চলবে। স্কুল শিক্ষার প্রসঙ্গে যখন এলে তখন আর একটা বিষয়, যে আমরা দেখেছি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। আমরা কলেজে পড়ার ক্ষেত্রে যে প্রবলেম ফেস করেছি, আমাদের সিলেবাস শেষ হতো না, অথচ আমাদেরকে পরীক্ষা দিতে হতো। আমরা দেখলাম এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ছাত্রছাত্রীরা এক্সাম হল থেকে বেরিয়েছে, তারা কান্না করছে। সোশ্যাল মিডিয়ায় বা মেন স্ট্রিম মিডিয়া আমরা সেগুলো দেখেছি। ছাত্রছাত্রীরা বই পায়নি নির্দিষ্ট সময়ে পরীক্ষার আগে। এআইডিএসওকে দেখেছি প্রথম দিন থেকেই স্কুল কলেজে সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে। বিরোধিতা ঠিক কোন জায়গাটা থেকে? দেখো, এই বিষয়ে আমরা খুব প্রথম দিন থেকেই স্পষ্ট কথা বলেছি। আমরা বলেছিলাম যে সেমিস্টার সিস্টেম একটা ছাত্রের উচ্চশিক্ষার জন্য কোনো বিষয়ভিত্তিক বা শিক্ষার সামগ্রিক ক্ষেত্রে একটা সামগ্রিক জ্ঞান গড়ে ওঠার ক্ষেত্রে পরিপন্থী। সেমিস্টার সিস্টেমে পড়াশোনার মধ্য দিয়ে একটা ছাত্রের সামগ্রিক জ্ঞান গড়ে উঠছে না, সে যেভাবে খণ্ডিতভাবে শিখছে এবং শেখার পরিসরটা এতটাই কম। তুমি দেখছো যে 6 মাসের সেমিস্টার, কিন্তু আসলে 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। এই 3 মাসের মধ্যেও বহু ছুটি থাকছে, ভালো করে ক্লাস হচ্ছে না, এবং বহু স্কুলে কলেজে শিক্ষক নেই, অনিয়মিত ক্লাস। ফলে ছাত্রছাত্রীরা সিলেবাস শেষ না করেই পরীক্ষা দিতে হচ্ছে। একটা সাবজেক্টের গভীরে ঢোকার কোনো সুযোগ হচ্ছে না, একটা সাবজেক্ট সম্পর্কে তার কোনো গভীর জ্ঞান গড়ে উঠছে না। ফলে খানিকটা প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেম ব্যর্থ। যারা বলেছিল সেমিস্টার সিস্টেম চালু হলে তো ভালোই আমরা নাম্বার পাবো, যে অধ্যাপকরা খানিকটা সমর্থন করেছিল, সেই অধ্যাপকরাই কিন্তু সেমিস্টার সিস্টেম থেকে পিছু হটছে। তারা বলছে না, একটা ছাত্র শিখতে পাচ্ছে না। কারণ একটা 5th সেমিস্টারের ছাত্রকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কী শিখেছো, সে বললো আমি 1st, 2nd, 3rd কী শিখেছি আমার মনে, আমি ভুলে গেছি। ফলে একটা ছাত্র, ধরুন একটা ফিজিক্সের ছাত্র, একটা ম্যাথামেটিক্সের ছাত্র, একটা জিওগ্রাফির ছাত্র, সে যখন 4 ইয়ার ডিগ্রি কোর্স পড়ার পরে যখন সে মাস্টার্স করতে যাচ্ছে, তখন সে দেখছে যে সে খণ্ডিতভাবে শেখার মধ্য দিয়ে তার সাবজেক্ট সম্পর্কে কোনো গভীর জ্ঞান গড়ে ওঠেনি। এবছরও যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা দিয়ে যারা কলেজে ভর্তি হয়েছে, তারা বলছে, ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, তারা বলছে দাদা আমরা একটা সাবজেক্ট সম্পর্কে খুব ভালো করে শিখতে পারি, কারণ আমাদের 11-এ ভর্তি হওয়ার 3 মাস পরে বই পেয়েছিলাম। তারপরে আমরা দেখেছি 11-এর 2nd সেমিস্টারে আমাদের ভালো করে ক্লাস হয়নি, আমরা 2 মাস ক্লাস করার সুযোগ পেয়েছি। 12-এর ছাত্রছাত্রীরা তারা যখন দ্বাদশ শ্রেণীতে উঠলো, তারা বললো যে আমাদের স্কুলের 29 জন টিচারদের মধ্যে প্রায় 26 জনের চাকরি চলে গিয়েছিল। আমাদের অঙ্কের টিচার ছিল না, আমাদের ফিজিক্সের টিচার ছিল না, আমরা ভালো করে পড়তে পারি, আমরা ভালো করে ক্লাস করতে পারি, আমাদেরকে খানিকটা সিলেবাস শেষ না করেই পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে 11-12 আগে ছিল 11-12-এর মধ্য দিয়ে ক্লাস 12-এর বোর্ড পরীক্ষা। 11-12 এই 2 বছরের পড়াশুনো, শেখা, পরীক্ষা, তার মধ্য দিয়ে একটা ছাত্র অনার্সে ভর্তি হচ্ছে। কিন্তু দেখা গেল যে প্রথমে 11-12কে তার 1 বছর
মানে আলাদা করে দেওয়া হলো, 11 আলাদা, 12 আলাদা। তারপরে সেমিস্টার সিস্টেম, দেখা যাচ্ছে একটা ছাত্র কিছুই শিখতে পারছে না। ফলে একদিকে পড়াশুনোর সে সুযোগ পাচ্ছে না, একদিকে ফি বাড়ছে, সিলেবাস শেষ হচ্ছে না, শিক্ষক নেই, পরিকাঠামোগত সমস্যা তো আছেই। সেমিস্টারের মধ্য দিয়ে পড়াশোনার খরচ তো বাড়ছে, কিন্তু মূল যে জায়গাটাতে আমরা ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে বার্তাটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে একটা ছাত্র তার সঠিকভাবে বিষয়ভিত্তিক বা জ্ঞান তার গড়ে উঠছে না। এই জন্যই আমরা এই সেমিস্টার সিস্টেমের বিরোধিতা করছি। স্কুল কিংবা কলেজ কোথাও সেমিস্টার সিস্টেম চালু করা চলবে না, এবং সেমিস্টার সিস্টেম চালুর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমরা আন্দোলন করেছি। তোমার নিশ্চয়ই খেয়াল আছে যে ঠিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরে পরে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে ডাক দিয়েছিলাম, এবং কলকাতার 1 সেপ্টেম্বরে যে মিছিল কলকাতা চলো, এই কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ দাবি স্কুলে এবং কলেজে সেমিস্টার বাতিল করা, ছাত্রছাত্রীদের স্বপ্ন ধ্বংস করা, তাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত বন্ধ করা। এই প্রসঙ্গ ধরেই আসি যে এআইডিএসও সম্পর্কে একটা কথা শোনা যায় যে এআইডিএসও বৃত্তিমুখী শিক্ষার বিরোধী। ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করবে, বেকার যুবক, তারা যদি শিক্ষা নিয়ে কোনো কাজে ঢোকে সেটা তো ভালো। এআইডিএসও বৃত্তিমুখী শিক্ষার বিরোধিতা করছে কেন? এআইডিএসও বৃত্তিমুখী শিক্ষার বিরোধিতা করে না। এআইডিএসও যেটা বলে সেটা হচ্ছে শিক্ষার বৃত্তিমুখীকরণের বিরোধিতা। একটা ছাত্র মাধ্যমিক পাশ করার পরে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সে তার ইচ্ছে মতো, তার পছন্দ মতো সে কোনো একটা বৃত্তিমুখী শিক্ষায় যেতেই পারে, কিন্তু একদম প্রাথমিক থেকে গবেষণা স্তর পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বৃত্তিমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই বৃত্তিমুখীকরণ করতে চাইছে। এবং তুমি যদি দেখো যে জাতীয় শিক্ষানীতি স্পষ্টভাবে বলেছে যে একদম মানে স্কুল স্তর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে গোটা দেশের একটা বিরাট অংশের ছাত্রছাত্রীকে বাধ্যতামূলকভাবে বৃত্তিমুখী শিক্ষার দিকে নিয়ে যাওয়া হবে। আসলে শিক্ষার যেটা প্রাণ সত্তা, যেটা আমি এখন বললাম, নবজাগরণে যেটা শিক্ষা চিন্তা ছিল, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা, সেটাকে ধ্বংস করে দিয়ে এই বৃত্তিমুখীকরণ করতে চাইছে। এবং এটা মানে তারা যে স্লোগানটা তোলে, শিক্ষা হবে বাজারমুখী, শিক্ষা ব্যবস্থাটাকে এমন করো যাতে ছাত্রছাত্রীরা কাজ পায়, এটাতে যে কারুরই বিরোধিতা করার কোনো প্রশ্ন থাকে না। কিন্তু প্রশ্নটা যদি আমি ঘুরিয়ে করি, যে গোটা দেশে আজকে লক্ষ লক্ষ বেকার, বেকাররা কাজ পাচ্ছে না কেন? এটি শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য, নাকি আজকে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেই লক্ষ লক্ষ শূন্য পদগুলোতে সরকার নিয়োগ করার জন্য কোনো পরিকল্পনা করছে না? কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার? আজকে রেল, ব্যাংক, বিমা, যেগুলোতে একটা বিরাট অংশের বেকার যুবকরা কাজ পেত, সেগুলো বেসরকারিকরণ করে দিচ্ছে। ফলে সরকার কিন্তু কর্মসংস্থান দিতে পারছে না। কিছু বছর আগে দেখেছিলাম পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী বলেছিল কোনো পার্মানেন্ট জব থাকবে না, সবই হয়ে যাবে কন্ট্রাকচুয়াল। এবং খোঁজ নিলে দেখবে যে ভারতবর্ষের স্বাধীনতার পরে এই যে ভয়াবহ বেকার সমস্যা, এই সমস্যা আগে কখনো আসেনি। তাহলে সরকারের কর্মসংস্থানের ব্যর্থতাটাকে ঢাকার জন্য আজকে তারা বাজারমুখী শিক্ষার স্লোগান তুলে শিক্ষার বৃত্তিমুখীকরণের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাটার প্রাণ সত্তাটাকে ধ্বংস করতে চাইছে। আমরা বলেছিলাম যারা ইচ্ছে হবে, যারা চাইবে, তারা বৃত্তিমুখী শিক্ষায় যাবে, কিন্তু একটা গবেষক ছাত্রকে, একটা বিজ্ঞান বিভাগের বিজ্ঞানের একটা কৃতি ছাত্রকে, সেরা ছাত্রকে, একটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অনার্সের ছাত্রকে তাকে বাধ্যতামূলকভাবে বৃত্তিমুখী শিক্ষা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শিক্ষার ব্যবস্থার যে মানে প্রাণ সত্তাটাকে ধ্বংস করা চলবে না। ফলে আমাদের এখানে স্পষ্ট কথা, আমরা বৃত্তিমুখী শিক্ষার বিরোধী নই, আমরা শিক্ষার বৃত্তিমুখীকরণের বিরোধী করছি। স্কুল শিক্ষার ক্ষেত্রে আরেকটি সমস্যা যেটা অভিযোগ আসতো যে মিড ডে মিলের ক্ষেত্রে আমরা দেখেছি গত সরকারের আমলে নিম্নমানের খাবার, ব্যাপক চুরি দুর্নীতির অভিযোগ এসেছে, বাস্তবেও দেখা গেছে। এখন বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে আসতে একটা বেসরকারি সংস্থাকে মিড ডে মিলের দায়িত্ব তুলে দিয়েছে। সেখানেও সমস্যা ছিল যে আমিষ হবে না নিরামিষ, সরকার চাপের মুখে পড়ে মিড ডে মিলে ডিম ফেরত এনেছে। তাহলে এখন আর সমস্যা কি এই বিষয়ে? তুমি যে প্রশ্নটা করলে যে তৃণমূল কংগ্রেসের আমলে মিড ডে মিলে ব্যাপক চুরি দুর্নীতি হয়েছে, এবং সেই চুরি দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য, সেই সমস্যার সমাধানের জন্য বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিল। তাহলে তো এখানে একটা প্রশ্ন আসবে যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, শুধু মিড ডে মিল তো নয়, সমস্ত ক্ষেত্রে এই দুর্নীতিকে আটকানোর জন্য
তাহলে বিজেপি সরকার না এনে এটাও তো কোনো একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যেত রাজ্যটাকে পরিচালনা করার জন্য। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মিড ডে মিলের এই যে ইসকনের হাতে তুলে দেওয়া হলো কোনো টেন্ডার ছাড়াই কলকাতার স্কুলগুলো এবং আগামী দিনে জেলায় জেলায় যেটা হবে, যে মিড ডে মিলকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ইসকন একটি পুরোপুরি ধর্মীয় সংস্থা। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে একটা ধর্মীয় সংস্থাকে অনুপ্রবেশ করিয়ে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার যে ধর্মনিরপেক্ষতা, যেটা নবজাগরণের শিক্ষা চিন্তার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। নবজাগরণের মনীষীরা স্লোগান তুলেছিল যে শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ। তাহলে এই একটা ধর্মীয় সংস্থাকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানোর মধ্য দিয়ে কিন্তু শিক্ষা ধর্মনিরপেক্ষতাটাকে একটা চূড়ান্তভাবে আঘাত করলো, যেটা আমরা খুবই গুরুত্ব দিয়ে জনসাধারণের কাছে বলেছি। মিড ডে মিলের ডিম থাকবে কি থাকবে না, আমিষ হবে কি নিরামিষ, অবশ্যই ছাত্রদের পুষ্টিকর খাওয়ার জন্য ডিম দেওয়া প্রয়োজন। জনমতের চাপে, একটা প্রতিবাদের চাপে রাজ্য সরকার ডিম দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষার ধর্মনিরপেক্ষতার কথা প্রশ্ন। তৃতীয়ত দেখো যে মিড ডে মিল ইসকন আমাদের দেশের বেশ কিছু রাজ্যে তারা পরিচালনা করে, গুজরাট সহ বেশ কিছু জায়গায়। বিভিন্ন জায়গায় কিন্তু এই ইসকনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে এরকম একটা সংস্থা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সংস্থাকে পশ্চিমবাংলায় জায়গা করে দেওয়া হচ্ছে কেন? পরের প্রশ্ন হচ্ছে যে এই মিড ডে মিলের সঙ্গে যুক্ত প্রায় 2,40,000 মিড ডে মিল কর্মী যারা পশ্চিমবাংলায় এই কাজের সঙ্গে যুক্ত, ইসকনের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে এরা কিন্তু কর্মচ্যুত হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এদের বিকল্প ব্যবস্থা হবে, কিন্তু এটা আদৌ হবে কিনা, এটা হওয়া সম্ভব কিনা, তার কোনো বাস্তব পরিস্থিতি আছে কিনা আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। ফলে আমরা ধরে নিতে পারি যে 2,40,000 মিড ডে মিল কর্মীর কাজ চলে যাবে। চতুর্থত প্রশ্ন, সরকারে কি কোনো পরিকাঠামো ছিল না? মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে পরিকাঠামো মানের উন্নয়ন করে দুর্নীতি মুক্তভাবে ছাত্রদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার জন্য সরকারের কোনো পরিকাঠামো নেই। তাহলে কেন সরকারকে একটা বেসরকারি ধর্মীয় সংস্থার দিকে যেতে হলো? তাহলে কি সরকারের এখানে একটা সাম্প্রদায়িক এজেন্ডা, যেটা সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার একটা পরিপূর্ণভাবে একটা সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে চলছে, এবং ইসকনের স্কুলের মিড ডে মিলের মানে অনুপ্রবেশের মধ্য দিয়ে আমরা মনে করি এটাই গুরুত্বপূর্ণ এজেন্ডা। এআইডিএসও বিরোধিতা করবেই, কারণ এআইডিএসও বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় সহ যে নবজাগরণের যে মনীষী, তাদের যে শিক্ষার স্বপ্ন, সেই স্বপ্ন বুকে নিয়ে আজকে কিন্তু আন্দোলন গড়ে তুলছে। তাদের শিক্ষাকে বুকে নিয়ে কিন্তু আজকে আমরা শিক্ষা আন্দোলনে আছি, ফলে আমাদের বিরোধিতা করতেই হবে। আমরা এই প্রশ্নে বিরোধিতা করেছি। আমরা দেখেছি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসে, সর্বত্র বামপন্থী ছাত্রছাত্রী এবং বামপন্থী মানুষদের উপর একটা আক্রমণ নেমে এসেছে। ক্যাম্পাসের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন জায়গায় বামপন্থী ছাত্রদের উপর ব্যাপক আক্রমণ নেমে এসেছে। বিভিন্ন ক্যাম্পাসে এই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে এআইডিএসওর কর্মীরাও আক্রমণের শিকার হয়েছে, তবুও প্রতিহত করেছে এআইডিএসও। রাজ্যের তো পালাবদল হলো, কি মনে হচ্ছে ছাত্র রাজনীতিও কি অতলেই থেকে যাবে? দেখো, ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা বলেছি, যে ছাত্র রাজনীতির মূল ধারাটা, যেটা লড়াই, আন্দোলন, প্রতিবাদ, শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ করা, আন্দোলন করা, এই ধারাটাকে থেকে আজকে যে ধারাটা মূল হিসাবে আসছে সেটা হচ্ছে দখলদারি রাজনীতি। ক্যাম্পাস কারা দখল করবে, ইউনিয়ন কারা দখল করবে, ইউনিয়নের মধুভাণ্ড কারা ভোগ করবে। ফলে ছাত্র আন্দোলন গড়ে তোলা, শিক্ষার দাবি নিয়ে, শিক্ষা বাঁচানোর দাবি নিয়ে এই মানে লড়াইটা আমরা বিগত দিনেও দেখেছি, পাইনি যারা শাসন ক্ষমতায় ছিল। তৃণমূল কংগ্রেসের 15 বছরের আমলে আমরা দেখেছি যে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু কলেজগুলো কারা দখল করেছিল, কীভাবে থ্রেড কালচার চলছিল। একইভাবে আমরা দেখলাম যে ক্ষমতা দখলের পরে, ক্ষমতা বদলের পরে আজকে এবিভিপি, যারা বিজেপি ছাত্র সংগঠন বলে নিজেদের পরিচয় দেয় না, যারা বলে আমরা আরএসএসের ছাত্র সংগঠন, তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য মরিয়া হলো। এবং এই এবিভিপির সঙ্গে যুক্ত হয়েছে এখন কিছু তথাকথিত ভালো তৃণমূল ছাত্র পরিষদ। তাহলে ভালো তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে এবিভিপি আজকে কলেজগুলোতে দখলদারি রাজনীতি করছে, এবং নির্বাচনের ফল প্রকাশের পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একদল বহিরাগত এসে ক্যাম্পাসটাকে দখল করতে চেয়েছিল দখলদারি রাজনীতির মধ্যে। এআইডিএসও সেটাকে রুখে দিয়েছে, রক্ত দিয়ে রুখে দিয়েছে, যে দখলদারি রাজনীতি চলবে না। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তোমরা ক্ষমতায় এসো, তোমরা ইউনিয়ন পরিচালনা করো। কিন্তু যে এবিভিপি পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে যাদের ছাত্র আন্দোলন সম্পর্কে, শিক্ষা আন্দোলনের সঙ্গে কোনো যোগাযোগ নেই,
যারা পশ্চিমবাংলায় শিক্ষার উপরে যে আক্রমণগুলো নেমেছে, ছাত্র সমাজের উপরে যে আক্রমণ নেমেছে, তার বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদে দেখা যায়নি, কোথাও কোনো আন্দোলনে দেখা যায়নি। যে আরএসএস স্বাধীনতা আন্দোলনের বিরোধী, যে আরএসএস স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তার ছাত্র সংগঠন এবিভিপি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের ক্যাম্পাসগুলোতে আজকে দখলদারি রাজনীতি কায়েম করতে এসেছে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব, আমরা এবিভিপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, দখলদারির পাল্টা দখলদারি নয়। এআইডিএসও ছাত্র রাজনীতিতে যে কথাটা স্পষ্টভাবে বলে এসছে, আজকে নয়, বিগত দিনেও বলেছে, যে ছাত্র আন্দোলন পরিচালিত হবে উন্নত নীতি, নৈতিকতা, সংস্কৃতির আধারে, শিক্ষার দাবি নিয়ে, ছাত্রদের দাবি নিয়ে। ছাত্রদের আন্দোলন করার অধিকার, প্রতিবাদ করার অধিকার কোনো সরকার, কোনো রাষ্ট্র কেড়ে নিতে পারে না। দেখো, এখনও 4 মাস হয়ে গেল, এখনও রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা হয়নি। কিছুদিন আগে দেখলাম উচ্চশিক্ষামন্ত্রী বলেছে যে কলেজের ছাত্র নেই, কী করে ছাত্র সংসদ নির্বাচন করবে। জানি না উনি ওনার শিক্ষার সঙ্গে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে পূর্বে কতটা সংযোগ ছিল। ছাত্র সংসদ নির্বাচনটাকে কিভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যে আগে কিভাবে তার ছাত্র সংগঠন এবিভিপি কলেজগুলোতে ভালো করে আসর জমাক, কলেজগুলো দখল করার পরিস্থিতি তৈরি করুক, তারপরে নির্বাচন। ফলে এটাকে দেখো, আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করলে পশ্চিমবাংলার ছাত্র সমাজ এবিভিপিকে পুরোপুরি বর্জন করবে। কারণ এবিভিপি পশ্চিমবাংলায় যে কাজটা করে এসছে এতদিন, যতটুকু করেছে, সেটা হচ্ছে বিভেদের রাজনীতি, বিদ্বেষের রাজনীতির বীজ বপন করেছে। ছাত্রদেরকে লড়াই আন্দোলন প্রতিবাদে পাশে থাকেনি, স্বাধীনতা আন্দোলনের বড় মানুষদের চর্চা করেনি। ফলে এই এবিভিপি আজকে ক্ষমতা দখলের জন্য এসছে। ফলে এই দখলদারি রাজনীতির বিরুদ্ধে এআইডিএসওকে তোমরা যে দেখেছো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে একদল দুষ্কৃতী, একদল বহিরাগত ক্যাম্পাসের গণতন্ত্রকে হরণ করছে। সেই ক্যাম্পাসের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এআইডিএসও বুক চিতিয়ে দাঁড়িয়েছে, রক্ত ঝরিয়ে সেটাকে প্রতিহত করেছে। ফলে এই রাজনৈতিক লড়াই, মতাদর্শের লড়াই এবং আন্দোলনের রাজনীতি, এটার মধ্য দিয়ে এবিভিপিকে, এআইডিএসও সহ অন্যান্য যে পশ্চিমবাংলার বামপন্থী সমাজ প্রতিহত করবে, মোকাবিলা করবে। আমরা তো জানি যে ছাত্র রাজনীতির সূচনা যদি আমরা ধরি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে। বর্তমানে এই যে ছাত্র রাজনীতি দেখছো, তুমি ব্যক্তিগতভাবে খারাপ লাগছে না বিশ্বজিৎ দা? দেখো, আমরা এআইডিএসও যে ছাত্র সংগঠন, আমরা যে রাজনীতির পাঠ পেয়েছি, আমরা রাজনীতিটাকে যেভাবে দেখতে শিখেছি, যেভাবে চিনতে শিখেছি, এই যুগের অন্যতম মহান মার্ক্সবাদী চিন্তানক শিবদাস ঘোষের চিন্তার আলোকে, সেখানে কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট যে রাজনীতির ক্ষেত্রে ঝান্ডা থাকুক, অনেক ঝান্ডা থাকতে পারে, অনেক দল থাকতে পারে, কিন্তু রাজনীতি হচ্ছে দুটো। একটা হচ্ছে মালিকের রাজনীতি, মালিকি ব্যবস্থাকে টিকিয়ে রাখার রাজনীতি, আরেকটা হচ্ছে গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের বাঁচার রাজনীতি। ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও তাই। ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার অধিকার সুনিশ্চিত করার জন্য আন্দোলন, প্রতিবাদ, লড়াই, আর এই তার বিপরীতে ক্ষমতা দখলের নীতিহীন নোংরা রাজনীতি, যে রাজনীতির সঙ্গে কোনো আদর্শ নেই, যে রাজনীতির সঙ্গে কোনো ছাত্র স্বার্থ নেই, শিক্ষা স্বার্থ নেই, আর মিডিয়া এটাকেই চালায় যে এটাই ছাত্র রাজনীতি। এটাই হচ্ছে আজকে ছাত্রদের অবস্থা। এই জন্য ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি বন্ধ করো, ইউনিয়ন বন্ধ করো, এবং একটা বিরাট অংশের মানুষ শাসকের এই ন্যারেটিভের দ্বারা পরিচালিত হয়ে যায়। ফলে আমাদের কাছে এটা স্পষ্ট। আমরা আজকে এই রাজনীতির সংস্পর্শে ব্যক্তিগতভাবে আমি চলে এসেছিলাম বলে আমাদের কাছে এই বর্তমান পরিস্থিতিটাকে বুঝতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ঠিকই, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এই পরিস্থিতি খানিকটা রাজনীতি বিমুখতা তৈরি করতে পারে, কিন্তু আমাদের কাছে এটা কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমরা মনে করি যে এইটাকে প্রতিহত করার জন্য ব্যাপকভাবে ছাত্র আন্দোলনের পরিমণ্ডল গড়ে তুলতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে যদি শিক্ষার সমস্যা, শিক্ষার দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে দখলদারি রাজনীতি, থ্রেট কালচারের রাজনীতি, এই নীতিহীন, আদর্শহীন রাজনীতিকে পরাস্ত করে দেওয়া যাবে। আজকে যে সাক্ষাৎকার, সেখানে একটি বিষয় যদি আমরা না ঢুকি, যদি আলোচনা না করি, তবে আজকে সাক্ষাৎকার অসমাপ্ত থেকে যাবে। বর্তমানে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিস্থিতি, তাতে আমাদের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, তার ধারা, নেতৃত্ব, বিভিন্ন বিষয়ে হাজার মতবিরোধ, তর্ক হয়েছে, কিন্তু একটি প্রশ্নে আমরা প্রত্যেকেই একমত ছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি রাজ্যে পালাবদলের পরে নেতাজির ওপর নেতাজিকে অবমাননা চলছে। শাসক দলের সভাপতিকে আমরা বলতে শুনেছি যে নেতাজিকে গুন্ডাদের সর্দার বলতে শোনা গেছে।
আবার স্বঘোষিত মহারাজ তিনি নেতাজিকে একের পর এক আক্রমণাত্মক কথা, দেশদ্রোহী বলছেন। এই সময় তোমার কি মনে হয় এগুলো কেন? দেখো, নেতাজি সুভাষচন্দ্র, তাকে যেভাবে অবমাননা করা হচ্ছে, তাকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, তার সম্পর্কে যেভাবে কুৎসা ছড়ানো হচ্ছে, এবং তাকে, তার প্রতি যে সামগ্রিক অবমাননা, অশ্রদ্ধা, এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত নয়। কিন্তু যে বিজেপি, যে আরএসএস, যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে, যাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোনো সংযোগ ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের সাহায্য করেছে, দেশের জনসাধারণকে বলেছে ব্রিটিশের সেনাবাহিনীতে যোগ দিতে, তো তারা তো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বড় মানুষদের, নবজাগরণের মনীষীদের, তারা অশ্রদ্ধা করবেই। এটা আমাদের কাছে কিন্তু খুব অপ্রত্যাশিত নয়। দেখো, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সে নিজের পূর্বের বক্তব্যকে সাফাই গিয়ে আবারও বলেছে যে আমি ফরওয়ার্ড ব্লকের অনুগামীদের গুন্ডা বলেছি। সকলে জানে রাজ্যের মানুষ যে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিলেন, এবং এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে যে শ্যামাপ্রসাদের সভায় গিয়ে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা তাকে আক্রান্ত করেছে। কিন্তু সেই বিষয়টাকে তুলে এনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামীদের অপমান করা মানে কিন্তু নেতাজিকে অপমাননা করা। এবং এটাও তিনি বলেছেন যে কলকাতা কর্পোরেশনে শ্যামাপ্রসাদের সঙ্গে একজনের কথোপকথন নিয়ে তার নাম বললে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে যাবে, এবং তিনি দেখলাম সম্প্রতি তার নামটাও করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে শাসক দলের রাজ্য সভাপতি নেতাজিকে অবমাননা করলেন, এদিকে অনন্ত মহারাজ সে নেতাজি সম্পর্কে অত্যন্ত কুৎসিত কথাবার্তা বলেছে। এই যে পরিস্থিতিটা, এই পরিমণ্ডলটা তৈরি হওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে, দেখো, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় জিতেছে, কিন্তু বিজেপি জেতার পিছনে মূল কারণটা ছিল তৃণমূল কংগ্রেসের 15 বছরের দুর্নীতি, তার অপশাসন, সেটার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ। বিজেপির যেটা মূল রাজনৈতিক এজেন্ডা হিন্দুত্ব, সেই হিন্দুত্বের শেকড় কিন্তু সে এখনও রাজ্যের মাটিতে গভীরে চালনা করতে পারেনি। তাহলে হিন্দুত্ববাদী রাজনীতিকে যদি আজকে পশ্চিমবাংলার মাটিতে যদি শক্ত ভিতের উপর দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু স্বাধীনতা আন্দোলনের বড় মানুষ, স্বাধীনতা আন্দোলনের যারা মনীষী, বিপ্লবীদের, তাদেরকে কালিমালিপ্ত করতে হবে। কারণ তুমি এটা দেখবে যে শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি যেখানে যেখানে গিয়ে সভা করেছেন, তার পাল্টা সভা সুভাষচন্দ্র সেখানে করেছেন। কেন করেছিলেন? কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি। তিনি হিন্দু মহাসভার নেতৃত্ব হিসাবে বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি একটা সাম্প্রদায়িকতার বিষ, তিনি সেখানে একটা বিভেদের রাজনীতি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি প্রচলন করার জন্য তিনি কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন। আর সুভাষচন্দ্র বসু, যিনি সারা জীবন ধর্মনিরপেক্ষতার আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরেছেন, তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমরা যদি তার রাজনৈতিক জীবনটা দেখি, দেখব তিনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে একদিকে শ্যামাপ্রসাদ চেয়েছে বিভেদের রাজনীতি, বিদ্বেষের রাজনীতির বিষ ছড়িয়ে দিতে, আর নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদের এই চিন্তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে তিনি এই মতবাদকে খণ্ডন করেছেন। এবং আমরা দেখব সম্ভবত 1940 সাল 12ই মে ঝাড়গ্রামের সভায় সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে সন্ন্যাসী এবং সন্ন্যাসীদেরকে হিন্দু মহাসভা গেরুয়া বসন পরে ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ধর্মের সুযোগ নিয়ে, ধর্মকে কলুষিত করে এই হিন্দু মহাসভা তারা একটা বিভেদের বাতাবরণ, একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করছে, মানুষকে বিভ্রান্ত করছে। বলছে এদেরকে বিশ্বাস করবেন না, তারপরে বলেছেন এদেরকে জাতির জীবন থেকে সরিয়ে দিন। তাহলে যে সুভাষচন্দ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এরকম প্রবলভাবে প্রতিবাদ করেছিলেন, প্রবলভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই সুভাষ বোসকে যদি কালিমালিপ্ত করা না যায়, সেই সুভাষ বোসকে যদি অবমাননা করা না যায়, তাহলে পশ্চিমবাংলায় আজকে বিজেপি শ্যামাপ্রসাদকে যে একটা মহামানব হিসেবে, পশ্চিমবাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষের থেকেও বড় শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে আনতে চাইছে, যেভাবে তাকে নিয়ে একটা বিরাট আয়োজন, এটা করা সম্ভব হবে না। সেই জন্যই পরিকল্পনা মাফিক এটা কখনোই খুব অসচেতনভাবে করে ফেলেছে বলে মনে হয় না। একদম স্পষ্টভাবে আমরা এআইডিএসের পক্ষ থেকে বলবো, পশ্চিমবাংলার রাজনীতিতে হিন্দুত্ববাদের শেকড় গভীরে চালনা করার জন্য, বিদ্বেষের রাজনীতি গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করার জন্যই নেতাজির মতন একজন মানুষকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। পাশাপাশি আরেকটা কথা তোমাকে বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু বলেছিলেন যে ছেলেবেলায় আমি মনে করতাম ব্রিটিশকে তাড়িয়ে দেওয়াই আমার প্রথম কর্তব্য। পরে আমি গভীর চিন্তা ভাবনা করে দেখেছি যে ব্রিটিশকে তাড়িয়ে দিলে হবে না,
ভারতবর্ষের যদি শ্রমিক কৃষকের মুক্তি আনতে হয় তাহলে আরেকটা বিপ্লব দরকার। এই বিপ্লবের স্বপ্ন সুভাষচন্দ্র দেখেছিলেন। এই সুভাষচন্দ্র কমিউনিজমের প্রতি, মার্ক্সবাদের প্রতি, সমাজবাদের যে রাজনীতির প্রতি গভীর আস্থা ছিলেন। এবং তুমি এটাও জেনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ইউরোপের জাতিগুলির ভাগ্য নির্ধারিত হতে পারে, হবে, আমি আশাবাদী হবে, কারণ এখনো একজন ব্যক্তি বেঁচে আছেন, তিনি হচ্ছেন মার্শাল স্ট্যালিন। তাহলে যে মানুষটি বামপন্থী রাজনীতি, কমিউনিজমের প্রতি তার প্রতি গভীর শ্রদ্ধা ছিল, স্ট্যালিনের প্রতি গভীর আস্থা ছিল, আর তার সম্পূর্ণ বিপরীত রাজনীতি আরএসএস বিজেপি, যে আরএসএস বিজেপি তার সামনে আজকে মূল বাধা হচ্ছে এই কমিউনিজম, যে মতাদর্শকে আরএসএস এর মতাদর্শকে ফাইট করার মতন একটা মাত্র জায়গা হচ্ছে আজকে মার্ক্সবাদ। তাহলে যে সুভাষচন্দ্র বসু মার্ক্সবাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সমাজবাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, আস্থাশীল ছিলেন, তাকে যদি আজকে কালিমা লিপ্ত করতে না পারা যায় তাহলে গোটা দেশে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করা যাবে। ফলে আমরা মনে করি এটা একটা পরিকল্পনা মাফিক, এটার কোনো অসচেতন নয়, পরিকল্পনা মাফিকভাবেই আজকে এটা করা হচ্ছে। এবং এই তালিকায় শুধু সুভাষচন্দ্র নয়, কিছুদিন আগে তোমার নিশ্চয়ই মনে আছে এই হিন্দুত্ববাদীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, দুদিন আগে কলকাতায় নেতাজির মূর্তি ভেঙেছে। এই তালিকায় আরও অনেকে আছে। স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের চিন্তার যারা বিরোধী, তাদের তালিকায় ভারতবর্ষের নবজাগরণের বড় মানুষ, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা আছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমরা বলেছিলাম যে আমরা এটা হতে দেব না। পশ্চিমবাংলায় নেতাজি সম্পর্কে মানুষের যে আবেগ, নেতাজির মতো একটা অনন্য দেশনায়ক, যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ দেশনায়ক পদে বরণ করে নিয়েছিলেন, তার অবমাননা আমরা মানব না। ওই রামপুরহাটে নেতাজির রাস্তার নামে ফলক ছিল, সেই ফলকটা খুলে দিয়ে শ্যামাপ্রসাদের ফলক লাগিয়েছিল। যেদিন এটা করেছে তারপর থেকে এআইডিএসও আন্দোলনে নেমেছে। এআইডিএসও ওখানে পোস্টারিং করেছে, সভা করেছে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাচ পরিধান করেছে, প্রচার করেছে, নেতাজি অনুশীলন শিবির করেছে। আমরা বলেছিলাম শেষ তক লড়ব, নেতাজির নামের রাস্তা কখনোই পরিবর্তন করা চলবে না। দেখলাম আন্দোলনের চাপে, জনমতের চাপে সেই ফলক খুলে দিয়ে আবার নেতাজির নামের ফলক লাগিয়ে দেওয়া হয়েছে। এটা গোটা পশ্চিমবাংলার ছাত্র জনতার জয়, নেতাজির প্রতি গভীর আবেগ, গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। ফলে আমরা একটুও রাস্তা ছাড়ব না। নবজাগরণের মনীষী, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা হবে। আর এআইডিএসও যাদের স্বপ্ন বুকে করে লড়ছে, যাদের স্বপ্ন বুকে করে এআইডিএসও আজকে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, তাদের অবমাননা কখনোই মানবে না। তুমি বলছো এই তালিকা আরো দীর্ঘ হবে, শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুতে থেমে থাকবে না। কিন্তু কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বুঝতে পারছি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু এই তালিকায় আরো অনেকে কেন? দেখো, আমি তো বললাম যে আরএসএস এবং বিজেপি, হিন্দু মহাসভা, এরা স্বাধীনতা আন্দোলনেই অংশগ্রহণ করে। এরা বলেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনটা স্বাধীনতা আন্দোলন নয়, এবং এই স্বাধীনতা আন্দোলনে দেশের যুবকদের তারা অংশগ্রহণও করায়। তুমি একটাও দেখাতে পারবে না যে আরএসএস, হিন্দু মহাসভা, বিজেপির নেতাদের নাম যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে যারা আজকে স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল, তারা তো আজকে স্বাভাবিকভাবেই স্বাধীনতা আন্দোলনের বড় মানুষদের কালিমালিপ্ত করবে, কারণ চিন্তার বিরোধী, মানে চিন্তার প্রশ্ন, এখানে আদর্শগত প্রশ্ন। তারা চেয়েছে ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তারা ধর্মীয় রাজনীতিকে এখানে ছড়িয়ে গোটা দেশটাকে মানে বিভাজনের দিকে নিয়ে গেছে। এটা জেনে রাখো যে প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিল সাভারকার, প্রথম দেশভাগের কণ্ঠ উচ্চারিত হয়েছিল, দেশভাগ যে করার পরিকল্পনা উচ্চারিত হয়েছিল হিন্দু মহাসভার মধ্য দিয়ে। তারপরে মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের দাবি করে পাকিস্তান, এবং সেই পরিস্থিতিতে কংগ্রেসের আপোসকামীয় নেতৃত্ব দেশভাগকে সমর্থন করলো। তারা আজকে দেশভাগ একটা আওয়াজ তুলে যেভাবে বিজেপি, আরএসএস এখানে রাস্তায় নেমে চ্যাম্পিয়ন সাজতে চাইছে, ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এই দেশভাগের আসল নায়ক হচ্ছে সাভারকার। হিন্দুত্ববাদীরা তারা আজকে দেশভাগ চেয়েছে, তারাই চেয়েছে ধর্মের ভিত্তিতে, তারাই প্রথম বলেছিল যে হিন্দু মুসলমান দুটো আলাদা জাতি। ফলে এই দেশে যারা থাকবে, এটা হিন্দুদের দেশ, এই দেশে যারা থাকবে তাদের অতিথি হয়ে থাকতে হবে, হিন্দুদের পায়ের নিচে থাকতে হবে। তাহলে এই যাদের সংস্কৃতি, এই যাদের রাজনৈতিক মতাদর্শ, তারা তো ভারতবর্ষের নবজাগরণের মনীষীদের, যারা হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়েছেন। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল ব্রিটিশ সরকার, সেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের দেশের নবজাগরণের বড় মানুষরা লড়েছেন। ফলে আজকে তাদের চিন্তার বিরুদ্ধে তো তাকে যেতেই হবে, না হলে এই রাজনীতিকে তারা এখানে মানে প্রতিহত করবে কিভাবে? কিন্তু আমরা তো দেখছি যে রাজ্য সরকার বলেছে যে প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সেবা নিকেতন করবে।
আবার আমরা সিলেবাসের মধ্যে দেখছি শ্যামাপ্রসাদকে ঢোকানো হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে শ্যামাপ্রসাদ শতবর্ষ পালন হলো, সংগ্রহশালা, মূর্তি বানানো হবে। যে দুজনের চিন্তার মধ্যে ব্যাপক কন্ট্রাডিকশন। আবার একদিকে নেতাজিকে অপমাননা, নেতাজির বিষয় বলা হচ্ছে, আবার এদিকে শ্যামাপ্রসাদকে সিলেবাসের মধ্যে ঢোকানো হচ্ছে। একই সরকারের মধ্যে দেখো, যে বৈপরীত্য। এইটা আমি মানে প্রথমেই তোমাকে বলবো যে এটা সম্পূর্ণ দ্বিচারিতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন অবমাননা করা হলো, যখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথাটা বললেন, গোটা রাজ্য জুড়ে যখন তোলপাড় হলো এবং অনন্ত মহারাজ বলল, তার কত পরে যখন বিজেপি দেখলো যে গোটা পশ্চিমবাংলায় জনরোষ ফেটে পড়ছে, নেতাজির মতো মানুষকে অপমান, নেতাজির মতো মানুষকে অবমাননা করা হয়েছে, এই যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রীকে নামানো। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে পশ্চিমবাংলার সমস্ত বিধায়কদের নেতাজি সেবা কেন্দ্র খুলতে হবে, নেতাজির ছবি রাখতে হবে, তার জন্য 30,000 টাকা দেওয়া হবে। জনগণের ট্যাক্সের টাকায় আবারও বিধায়কদের বেতন বাড়িয়ে দেওয়া হলো। এবং কেমন দ্বিচারিতা দেখো, একদিকে নেতাজিকে অবমাননা করা হচ্ছে, যারা এই অপমানটা করলো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না, তাদেরকে গ্রেপ্তার করা হলো না, কিন্তু জনগণের ট্যাক্সে টাকা খরচ করে একটা বাঙালি সেন্টিমেন্ট, একটা বাঙালি মন জয় করার জন্য বলা হলো প্রত্যেক বিধায়করা তার সেবা কেন্দ্র করবে, নেতাজি সেবা কেন্দ্র, নেতাজির ছবি রাখবে। উল্টো দিকে, যেটা আমি এতক্ষণ বললাম, নেতাজির চিন্তার সম্পূর্ণ বিপরীত মানুষ, যিনি নেতাজির ধর্মনিরপেক্ষতা চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্বেষের রাজনীতি, বিভেদের রাজনীতি গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন, যিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি। 42-এর আগস্ট আন্দোলনে সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে বিগত 3 মাস ধরে যেভাবে উচ্ছৃঙ্খলতা, যেভাবে নাশকতামূলক কাজ হয়েছে, সেটা কখনোই স্বাধীনতা আন্দোলনের পক্ষে যথেষ্ট নয়। যখন ভারত ছাড়া আন্দোলনে আমাদের দেশের ছাত্র যুবকরা ব্রিটিশের কারাগার ভরিয়ে দিচ্ছে, গোটা দেশ উত্তাল, তখন শ্যামাপ্রসাদের কণ্ঠে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সুর। যে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ইউনিয়ন জ্যাককে অপমান করার জন্য, যার কোনো প্রমাণ নেই, তার জন্য 2জন ছাত্রকে বেত্রাঘাতে নির্দেশ দিয়েছিলেন, যিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে গোটা স্কুলের সিলেবাসে নিয়ে আসা হচ্ছে। তার জন্য তার 125তম জন্মবর্ষ পালন করা হয় বলে বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার বিশাল মূর্তি হচ্ছে। তার জন্য ছাত্রছাত্রীদেরকে বিকৃত ইতিহাস, আমরা এআইডিএসও বলবো যে বিকৃত ইতিহাস, সিলেবাসে শ্যামাপ্রসাদের অন্তর্ভুক্তি মানে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনা করা। ফলে এইটা হচ্ছে পুরোপুরিভাবে দ্বিচারিতা। একদিকে সুভাষচন্দ্রের নামে বিধায়কদের 30,000 টাকা করে সরকারি ট্যাক্সের টাকা খরচ করা, অন্যদিকে সুভাষচন্দ্রের চিন্তাটাকে ধ্বংস করে তার বিপরীত চিন্তার মানুষ শ্যামাপ্রসাদকে সিলেবাসে নিয়ে আসা। আমরা এআইডিএসের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছি যে ওরা স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদ সাভারকারের পাঠ দেবে, আর আমরা পশ্চিমবাংলার ঘরে ঘরে সুভাষ ঘোষ, প্রীতিলতা, আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নজরুল, রবীন্দ্রনাথ, এদের চিন্তা নিয়ে যাব। এটা আমরা কখনোই হতে দেব না। ওরা সরকারি স্কুলে শ্যামাপ্রসাদ শেখাবে, আমরা বিকল্প পাঠশালা গড়ে তুলব গোটা পশ্চিমবাংলায়, যে বিকল্প পাঠশালায় ভারতবর্ষের নবজাগরণের মনীষী, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের চিন্তা চরিত্রের চর্চা করব। প্রতিহত আমরা করবই, এই চক্রান্তকে আমরা যে কোনোভাবে উপভোগ করব। আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ একটা সময় পর পশ্চিমবাংলা যৌথ বামপন্থী ছাত্র আন্দোলন দেখতে পেল। এনটিএ বাতিলের দাবিতে কলকাতার রাজপথে 8টি বামপন্থী ছাত্র সংগঠন তারা একত্রিতভাবে মিছিল করলো দীর্ঘদিন পর। এর জন্য কি বিজেপির ধন্যবাদ প্রাপ্য? দেখো, বিজেপি ক্ষমতায় আসার আগেও বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। তবে এটা ঠিক যে বিজেপির যে স্বৈরাচারী শাসন যেভাবে সামগ্রিকভাবে ফ্যাসিবাদকে এদেশের মাটিতে কায়েম করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলো, শুধু বামপন্থী নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক জনতার ঐক্য এবং তার ভিত্তিতে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলাটা এখন সময়ের ডাক। আমরা স্পষ্ট মনে করি যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, এটা আছে বলেই বিভিন্ন সংগঠনগুলো আছে, বিভিন্ন সংগঠনে আমরা বিলং করি। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের প্রত্যেকের কাঁধে আছে কিন্তু লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা হচ্ছে গরিব, কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষের রক্তে রঞ্জিত লাল ঝান্ডা। এই
লাল ঝান্ডার ঐতিহ্যকে আমরা অস্বীকার করতে পারি না। ফলে আমরা মনে করি যে পশ্চিমবাংলায় সারা দেশে যে একটা দুঃসময়, এই দুঃসময়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারা দেশে বিচ্ছিন্নভাবে আন্দোলনগুলো গড়ে উঠছে, বিভিন্ন সময় আন্দোলন। তুমি বলছিলে যে এখনও ঝাড়খণ্ডের ছাত্র যুবকরা লড়ছে, কীভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, তা সত্ত্বেও তারা লড়ছে। এবং আমরা যে আলোচনা করছি এখন, আমরা বলতে পারি না আগামী 7 দিনের মধ্যে ভারতবর্ষে আবার একটা বিক্ষোভ ফেটে পড়বে না। কিন্তু এই আন্দোলনগুলোকে আজকে দিশা দেখানোর জন্য বামপন্থীদের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। বামপন্থীদের নেতৃত্বে আসতে হবে, না হলে কিন্তু আন্দোলন বারবার ব্যর্থ হবে। এবং এটাও আমরা বলতে চাই যে এই আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য শুধু রাজপথের লড়াইটা যথেষ্ট নয়। এই রাজপথের লড়াইয়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের রাজনৈতিক আদর্শ, তার নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এটার মধ্য দিয়ে রাস্তার আন্দোলনে রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে হবে। এটা বামপন্থী ছাড়া অন্যরা কেউ পারবে না। এবং এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যর মধ্যে যে প্রগতিশীল, যে অসাম্প্রদায়িক, যে গণতান্ত্রিক শক্তিকে যুক্ত করার কথা আমরা বলছি, এখানেও আমরা যেটা স্পষ্ট বলতে চাই যে এইটাকেও কিন্তু স্লোগান দিয়ে চিনলে হবে না। স্লোগানে কে প্রগতিশীলতার কথা বলছে, স্লোগানে কে সাম্প্রদায়িক বিরোধিতার কথা বলছে, এটা দিয়ে চিনলে হবে না। এখানেও শ্রেণী রাজনীতির আধারে তাদেরকে চিনে নিতে হবে। এবং এর ভিত্তিতেই আমরা মনে করি যে আগামী দিনে বামপন্থী ছাত্র আন্দোলনই গোটা দেশের ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ। এটার উপরেই কিন্তু গোটা দেশের আন্দোলন নির্ভর করছে। এবং আমরা এআইডিএসও এই বামপন্থী ছাত্র আন্দোলনকে চোখের মণির মতো রক্ষা করব, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজকে আমাদের এই সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, যে বিশ্বজিৎ একজন সাধারণ ছাত্র যদি তোমাকে প্রশ্ন করে যে আমি তো দেখছি শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, প্রশ্ন ফাঁস হচ্ছে, আমি বুঝতে পারছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এই অবস্থাতেও আমি আন্দোলন করে কি করব? একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তুমি কি উত্তর দেবে? দেখো, যদিও আমার মনে হয় না যে যে প্রশ্নটা তুমি করছো এটা 5-7 বছর আগেকার প্রশ্ন। বর্তমান প্রজন্মের প্রশ্ন এখন এরকম একটা পরিমণ্ডল যেখানে প্রতিদিনই ছাত্রছাত্রীরা মিছিল খুঁজছে, কোথায় প্রতিবাদ হচ্ছে, কোথায় প্রতিবাদ হবে, আবার একটা প্রতিবাদ হোক। এই সময় এই ধরনের প্রশ্ন একটা ছাত্র সাধারণভাবে করবে না। কারণ তারা একটা বিষয় বুঝতে পেরেছে যে আন্দোলন, লড়াই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে আমি তাকে আন্দোলনে নামার আহ্বান জানানোর আগে তাকে আমি সমাজ নীতির, রাজনীতির পাঠ দেব। আমি তাকে বোঝাবো যে আজকে যে তোমার শিক্ষার সুযোগ চলে যাচ্ছে, চাকরি নেই, শিক্ষায় ফি বাড়ছে, নানান ধরনের সংকট, তোমার জীবন যে আজকে সংকটগ্রস্ত, এর মূল কারণটা কোথায়? এই মূল কারণটা যদি তোমাকে আজকে খুঁজতে হয়, তোমার যদি শিক্ষা বাঁচাতে হয়, তোমার স্বপ্ন যদি বাঁচাতে হয়, তাহলে সমাজ পরিচালনার এই নিয়মটাকে জানতে হবে। কারণ তোমার এই অধিকারগুলো যে লুট হয়ে যাচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন নয়। গোটা সমাজ ব্যবস্থা যে নিয়মে পরিচালিত হচ্ছে, সেই নিয়মের জন্যই তোমার অধিকারগুলো চলে যাচ্ছে। তুমি যদি আজকে জাতীয় শিক্ষানীতির আক্রমণটাকে বুঝতে না পারো, জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য কী, সরকারের মোটিভ কী, সেটাকে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমার এই যে শিক্ষার অধিকার, তোমার উচ্চশিক্ষার স্বপ্ন, কোনোটাই বাঁচবে না। তাহলে আমি তাকে প্রথম এই প্রশ্নটাই, এই উত্তরটাই দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আজকে তোমার স্বপ্ন বাঁচানোর লড়াই, তোমার শিক্ষা বাঁচানোর লড়াই, এটা এই সমাজ নীতি, এই সমাজ নীতিটাকে বোঝাটা খুবই জরুরি। এই সমাজ নীতিটাকে বুঝতে হবে, সমাজ পরিচালনার নিয়মটাকে বুঝতে হবে। এটা বুঝতে না পারলে তুমি তোমার শিক্ষা, তোমার স্বপ্ন বাঁচাতে পারবে না। কারণ আজকে মানে বহু মেধাবী ছাত্র যারা ভালো পড়াশোনা করে পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না। বহু ছাত্রছাত্রী যারা টাকার অভাবে উচ্চশিক্ষায় যেতে পারছে না। বহু ছাত্রছাত্রীর স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে হতাশা নয়, এটা থেকে আন্দোলন বিমুখতা নয়। প্রকৃত কারণটা কি, প্রকৃত শত্রুটা কি, রাস্তাটা কি, কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে, এই চেতনা যদি আজকে একটা ছাত্র পেয়ে যায়, তাহলে সে বুঝতে পেরে যাবে তাকে কী করতে হবে। তাহলে আমি প্রথম চেষ্টা করব তাকে সমাজনীতির, রাজনীতির পাঠটা দেওয়া। এবং আমি তাকে বলবো যে তোমার এই লড়াইয়ের পাশে আমরা আছি। তোমার বন্ধুদের স্বপ্ন, তোমার স্বপ্ন বাঁচানোর জন্য আমরা লড়ছি, ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়ছি। সেই ক্যাম্পাসে লড়াইকে রাজপথে নিয়ে আসার জন্যই কিন্তু 1 সেপ্টেম্বর কলকাতায় আমরা মহামিছিলের ডাক দিয়েছি। যে মহামিছিল 1 সেপ্টেম্বরে তুমি তোমার বন্ধুদের নিয়ে এসো। এমন মিছিল তরুণ প্রজন্মের ছাত্র যুবদের মানে আন্দোলনে প্লাবিত হোক, যাতে সরকারও বুঝতে পারে, রাষ্ট্রও বুঝতে পারে যে সরকারের শিক্ষানীতি, সরকারের শিক্ষা ধ্বংসে এই পরিকল্পনা ছাত্র সমাজ মেনে নেবে না। যেমন করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়েছে, যেমন করে এআইডিএসওর আন্দোলনের ফলে প্রাথমিকে ইংরেজি চালু হয়েছে, যেমন করে মেডিকেলে 9 লক্ষ টাকার ক্যাপিটেশন ফি আন্দোলন করে এআইডিএস রুখে দিয়েছে, বহু দাবি আদায় করেছে, যেমন করে বর্তমান রাজ্য সরকারকে বাধ্য করেছে কম্পোজিট গ্র্যান্টের টাকা দিতে। এভাবেও তোমার অধিকারগুলো, তোমার স্বপ্নগুলো আমরা ছিনিয়ে আনতে পারবো। তোমাকে যেমন ভালো করে পড়তেও হবে,
তেমনি লড়াই করতে হবে, লড়াইয়ের রাস্তাটা চিনতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে গোটা পশ্চিমবাংলার শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা অনুরাগী মানুষের কাছে আমরা আবেদন করব যারা আজকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, আশা কর্মী, আইসিডিএস কর্মী, মিড ডে মিল কর্মী, যারা আজকে মোটর ভ্যান চালক, টোটো চালক, অটো চালক, সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, আমরা আবেদন করব, দেখুন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আজকে নানানভাবে অনিশ্চয়তার শিকার হচ্ছেন, নানানভাবে হেনস্থার শিকার হচ্ছে। আপনারা যে শ্রম দিচ্ছেন সে শ্রমের মর্যাদা পাচ্ছেন না, চাষি ফসলের দাম পাচ্ছেন, শ্রমিকদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি আশা কর্মীদের কি ঐতিহাসিক লড়াই, নানানভাবে আন্দোলন হচ্ছে। তাহলে আপনারা আপনাদের জীবিকার নানান দাবি নিয়ে লড়াই করছেন, আন্দোলন করছেন, আর আমরা আপনার বাড়ির সন্তানের শিক্ষা বাঁচানোর জন্য করছি। আপনি যেমন বুঝতে পেরেছেন আন্দোলন ছাড়া রাস্তা নেই, আপনি আপনার সন্তানকে বোঝান তার শিক্ষা বাঁচানোর জন্য লড়াইয়ের রাস্তায় আসতে হবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আপনার সন্তানের শিক্ষা আমরা রক্ষা করব, সরকারি স্কুল আমরা বাঁচাবো, সরকারি শিক্ষা ব্যবস্থাকে আমরা রক্ষা করব। 1 সেপ্টেম্বর কলকাতার কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে যে ঐতিহাসিক সমাবেশ, কলকাতা চলো কর্মসূচি, আপনারা আপনার সন্তানকে পাঠান, প্রতিবেশীদের পাঠান, আপনারাও দেখতে আসুন এই মিছিল। এবং গোটা পশ্চিমবাংলার ছাত্র জনতা সহ সারা দেশের পশ্চিমবাংলার জনসাধারণের কাছে আবেদন করব, শিক্ষা বাঁচানোর লড়াই, স্বপ্ন বাঁচানোর লড়াই। যেমন করে একটা সময় শিক্ষা সমাজকে বাঁচিয়েছে, জ্ঞান সমাজকে অগ্রগতির শিখরে নিয়ে গেছে, জ্ঞানের চেতনার ভিত্তিতেই মানুষ সমাজকে পাল্টেছে, সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আজকে শিক্ষা আক্রান্ত, সমাজের কর্তব্য, আমাদের কর্তব্য শিক্ষাকে বাঁচানোর। শিক্ষার আন্দোলন, শিক্ষার লড়াই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই লড়াইয়ে আমরা সমস্ত অংশের মানুষের সহযোগিতা চাই। 1 সেপ্টেম্বর তরুণ প্রজন্মের মিছিলে গোটা কলকাতা প্লাবিত হোক, যে মিছিল শাসকের বুকে কাঁপন ধরিয়ে দিক। সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার, বিদ্যাসাগরের স্বপ্ন, নবজাগরণের যে স্বপ্ন, এই স্বপ্নকে রক্ষা করার আসুন আমরা সকলে অঙ্গীকার গ্রহণ করি। বিশ্বজিৎ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বিশ্বজিৎ বললেন এ লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই, স্বপ্ন বাঁচানোর লড়াই। আহ্বান রাখলেন আগামী 1 সেপ্টেম্বর কলকাতা চলো কর্মসূচি। এবং শুধু আমরা নিজেরা নয়, আমাদের আশেপাশে যারা বন্ধু, যেমনভাবে আমরা 24শে জুলাই কলকাতার রাজপথ ছাপিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী সামিল হয়েছিলাম, ঠিক একই রকমভাবে আগামী 1 সেপ্টেম্বর এসো, দেখা হচ্ছে কলেজ স্ট্রিটে।